আজকে একটু বলে রাখি যে আরো একটা বিষয় পর আলোকপাত করব এই সূত্র ধরেই। আজ 20 বছর পর এ রাজ্যে এসেছেন লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন এ রাজ্যে এসেছেন, আমরা অবশ্যই মনে করি স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো সময় যে কোনো লেখক যেতে পারেন, যাওয়া উচিত। স্বাধীন মতামত প্রকাশ করবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করাটা অবশ্যই আমরা ঠিক বলে মনে করি না। কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকছে, তসলিমা আসুন, যেখানে খুশি তিনি যাবেন, কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন, ঠিক এই মুহূর্তে তিনি এখানে এসেছেন এই দেশে, এবং মাত্র কিছুদিন আগে তসলিমা নাসরিন আমাদের দেশে যে ছাত্র যুব সমাজের আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলন সম্পর্কে কি ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন আমরা দেখেছি। যে তিনি পরিষ্কার বলছেন যে এই আন্দোলন আসলে সত্যি গণতন্ত্রের আন্দোলন কিনা তা নিয়ে তার সংশয় আছে, কারণ আসলে শেষ পর্যন্ত সরকারকে উৎপাটিত করবার আন্দোলন। অর্থাৎ তসলিমা নাসরিন কোথাও ভারত সরকারের সঙ্গে তার একটা একাত্মতা আছে, বা তিনি যে তাদের পক্ষে ঢলে রয়েছেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। অবশ্যই তসলিমা নাসরিন মৌলবাদের বিরোধিতা করবেন, কিন্তু মৌলবাদ মানে কি শুধু মুসলিম মৌলবাদ? এই এদেশে যেভাবে হিন্দু মৌলবাদ ক্রমশ জাকিয়ে বসছে, যেভাবে গত কয়েক বছরে একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, মানবতাবাদী লেখক হিসেবে তিনি তো নিজেকে মানবতাবাদী বলেন, তিনি তো বলেন তিনি যে কোনো ধরনের মৌলবাদের বিরোধী, কটা প্রতিবাদ করেছেন। এ দেশের যে মৌলবাদ, হিন্দু মৌলবাদ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে, তার বিরুদ্ধে তিনি একবারও প্রতিবাদ করেছেন? একবারও বলেছেন যে মানুষকে এইভাবে সন্তুষ্ট করাটা অন্যায়? আসলে মৌলবাদের ঘাড়ে চেপে মৌলবাদের বিরোধিতা করা যায়, করা সম্ভব? আমরা এই প্রশ্নটা করব। আজ তসলিমা যখন এখানে আসছেন, এ রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তার সম্পর্কে কি রকম কথাবার্তা বলছেন আমাদের বিজেপি নেতা নেত্রীরা, কি রকম ভাবে অপদস্থ করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। কেউ কেউ বলছেন এই রাজ্যটা এখন নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার, এখন নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার চলছে। কোন শ্যামাপ্রসাদ মুখার্জি? আমরা ইতিহাস যদি ঘাটি, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? তিনি তো আসলে মুসলিম লীগের সাথে একসাথে সরকার তৈরি করেছিলেন। তিনি তো আসলে 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে বলেছিলেন যে কোনো উপায় ভারত ছাড়ো আন্দোলনকে দমন করতে হবে। এটা তো ইতিহাস। কেউ কেউ বলতে পারেন, তাদের ক্ষমতা আছে, তারা বলতে পারেন এইসব কথা উইথড্র করতে হবে। আমার প্রশ্ন, ইতিহাস উইথড্র করা যায়? ইতিহাস উইথড্র করা সম্ভব? তসলিমা নাসরিন, আপনাকে আমরা বলছি অবশ্যই মৌলবাদের বিরোধিতা করুন। মুসলিম মৌলবাদ হলে তার বিরোধিতা অবশ্যই করবেন, কিন্তু মুসলিম মৌলবাদের বিরোধিতা করলে হিন্দু মৌলবাদের বিরোধিতা করবেন না? আপনি কি জানেন, আপনি যখন এ রাজ্যে এসেছেন তখন এ রাজ্যের বিজেপি নেতারা কি ভঙ্গিতে কথা বলছেন, কি ভাষায় কথা বলছেন? আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান কিভাবে একটা নির্দিষ্ট শ্রেণীকে ক্রমাগত হুমকি দিচ্ছেন আপনি জানেন? আপনি খবর রাখেন তসলিমা? মানবতাবাদী হিসেবে নিজেকে চিহ্নিত করবার আগে এই খবরাখবরগুলো রাখুন। যদি না রাখেন তাহলে বলতে হবে আপনি আসলে হিসেব কষছেন, আপনি হিসেব কষে প্রতিবাদ করছেন। আর হিসেব কষা প্রতিবাদী হয় কিনা আমাদের সংশয় থাকছে। আপনি ভেবে দেখুন, আপনি যে রাজ্যে এসেছেন সেই রাজ্যে একজন নেতা পরিষ্কার বলছেন যে লেনিনের মূর্তি এখানে থাকবে কেন, লেনিনের নামে রাস্তা থাকবে কেন, লেনিন তো ভারতবর্ষের জন্য কিছু করেনি, তাহলে ভারতবর্ষ থেকে ওনাকে উঠিয়ে দেওয়া হবে। তসলিমা, আপনি সোচ্চারে এখানে এসে এটা বলতে পারবেন তো যে আপনি একটা লেখায় লিখেছিলেন যে মহিলাদের পক্ষে, উদার মুক্ত চিন্তার পক্ষে পৃথিবীতে যে হাতটা, যে মাথাটা সব থেকে বেশি সক্রিয় ছিল সেটা লেনিনের হাত, লেনিনের মাথা, আপনি একসময় লিখেছিলেন। আজ আপনি এগুলো বলবেন তো তসলিমা? আমাদের প্রশ্ন শুধু এটাই তসলিমা, আপনার কাছে বিনীত প্রশ্ন, আপনি আপনার মৌলবাদ বিরোধিতার ক্ষেত্রে যে যে বিষয়গুলো আগে বলেছেন সেভাবে বলুন। সব রকম মৌলবাদের বিরোধিতা করবার মুরদ আপনার আছে কিনা আমরা দেখতে চাই। অবশ্যই আপনাকে এখানে আসতে যারা বাধা দিয়েছে, আমরা সেই রাজনৈতিক বিষয়টা নিন্দা করছি যে রাজনৈতিক সংগঠিত ভাবে আপনাকে আসতে দেওয়া হয়নি। যেখানেই হোক একজন স্বাধীন নাগরিকের যাবার অধিকার অবশ্যই আছে, এসেছেন স্বাগত, কিন্তু সব ধরনের মৌলবাদের বিরোধিতা করুন। এখানে একটা সম্প্রদায়ের উপর ক্রমাগত অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি তার বিরোধিতা করতে পারবেন তো? যে কথাগুলো আগে বলেছিলেন আজ যাদের ঘাড়ে চড়ে তাদের সার্টিফিকেট দিচ্ছেন,
তাদের বলতে পারবেন তো যে না, লেনিনের মূর্তির ভাঙার আপনি তীব্র বিরোধী, না আপনি লেনিনকে সমর্থন করেন? এই কথাগুলো আপনি বলতে পারবেন তো তসলিমা? আমাদের এই প্রশ্নগুলো থাকবে, আমরা বারবার এই প্রশ্নগুলো করব। মৌলবাদের বিরোধিতা আসলে হিসেব কষে হয় না। মৌলবাদের বিরোধিতা করতে হলে সমস্ত ধরনের মৌলবাদের বিরোধিতা করতে হয়। আসলে এই বিষয়টার উপর একটু প্রতিক্রিয়া নিয়ে আনিসুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, মানবাধিকার আন্দোলনের কর্মী তিনি। আনিসুর বাবু, আপনাকে এই বিষয়টার উপর একটু জানতে চাইবো যে তসলিমা নাসরিন আসছেন, অবশ্যই আসতে পারেন, আশা, কিন্তু যেভাবে মৌলবাদ বিরোধী হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে, সেই সূত্র ধরে মৌলবাদের যে সামগ্রিক চেহারা, হিন্দু মৌলবাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলছেন, বলতে পারেন? কেউ কেউ অবশ্য রয়েছেন যারা কি বলবো, একটা পক্ষ নিয়ে ফেলেছেন এবং তারা বলছেন দারুণ করছেন। আমি একবারও এখানে আসার বিরোধিতা করছি না, স্বাগত জানাচ্ছি, কিন্তু মৌলবাদের বিরোধিতা করতে হলে সামগ্রিকভাবে মৌলবাদের বিরোধিতা করা, আদৌ সেটা করছেন নাকি অঙ্ক করছেন, হিসেব করছেন তসলিমা নাসরিন? আনিসুর রহমান। যতদূর জানা যাচ্ছে তসলিমা নাসরিন ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন, একদম কলকাতায় এসছেন এবং সেখানে বিজেপি এবং আরএসএস এর লোকরা তাকে ঘিরে রেখেছেন। তাদের সামনে, তাদের সঙ্গে তিনি থেকে সাধারণ মানুষের দিকে তিনি হাত নাড়াচ্ছেন, নমস্কার করছেন। আসলে তসলিমা নাসরিন কোথায় ছিলেন? তিনি তো ভারতবর্ষেই ছিলেন, দিল্লিতে ছিলেন যতদূর জানা যাচ্ছে। আজকে শেখ হাসিনা কোথায় আছেন? শেখ হাসিনা তো তিনি আছেন দিল্লিতেই আছেন, ভারত সরকারের তত্ত্বাবধানেই আছেন। আসলে এই যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার তত্ত্বাবধানে হাসিনা এবং তসলিমা জায়গা পাচ্ছেন, আর প্রতিনিয়ত বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে গালি দিচ্ছেন সাধারণ গরিব গুবরো খেটে খাওয়া 2-5 জন 10 জন 100-500 যা এসছে। ফলে তসলিমা নাসরিনকে স্বাগত, হাসিনাকে স্বাগত, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পেটের জ্বালায় একটা সময় এসেছিল, তাদেরকে কিন্তু স্বাগত কাঁটাতারের ওপার করে দিতে হবে। ফলে কেন এটা দ্বিচারিতা? আসলে এই যে মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী আরএসএস এর স্বার্থের সুরক্ষা করার জন্য আজকের তসলিমা এবং হাসিনারা তারা সক্রিয়। এই আরএসএস নামক ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি সম্পর্কে যদি তসলিমা নাসরিনের ধ্যান ধারণা বা জ্ঞান না থাকে, তাহলে আমি বলবো তিনি সাহিত্যের কিছুই করেন না, তিনি হচ্ছে আরএসএস এর এজেন্ট হিসাবেই কাজ করেন। তা না হলে আজকের বিজেপির সমস্ত মাপের নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তসলিমাকে কলকাতা নিয়ে আসার ব্যাপারে। তাদের এত আগ্রহ কেন? তসলিমা নাসরিন কলকাতায় এলে কলকাতা বা পশ্চিমবঙ্গের যে উন্নতি, প্রগতি, মানুষের স্বার্থ, মানুষের আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সব তার কোনটা লাঘব হবে? আসলে না হয়, আসলে সে সুরসুরি দেওয়া, আসলে মানুষকে ভয় দেখানো, নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা মানুষের কাছে একটা প্ররোচনা দেওয়া। আসলে সেই প্ররোচনা দিয়ে সমাজকে সন্ত্রস্ত করার জন্য আজকের এই তসলিমা নাসরিন, এরা হচ্ছে একটা বোর্ডে এদেরকে ব্যবহার করা হয়। তসলিমা নাসরিন আজকের মানে অনেকে মনে করেন যে সাহিত্য, তাকে বাক স্বাধীনতা অবশ্যই মানুষের থাকা দরকার, কিন্তু তারও একটা লিমিট থাকবে। বাক স্বাধীনতা মানে এবং অবাধ যৌনতার যিনি পূজারী, যে বিভিন্ন সময়ে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পর্কে কটু কথা বলে, আজকে সেটা কখনো বাক স্বাধীনতা হতে পারে না। বাক স্বাধীনতা হতে পারে না। আজকের যদি কেউ কটু কথা বলে, খারাপ কথা দেয়, গালি দেয়, তাহলে আমরা তাকে কন্ডেম করি না, এটা আপনি পারেন না, এটা করবেন না। কারণ এটা অস্থিরতা তৈরি করতে পারে, এটা অরাজকতা তৈরি করতে পারে, মানুষকে কষ্ট দিতে পারে, মানুষকে যন্ত্রণা দিতে পারে। ফলে বাক স্বাধীনতা তারও একটা লিমিট থাকবে। বাক স্বাধীনতা সেখানে মানে এই নয় যে কোন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে টার্গেট করে তাদের সম্পর্কে বিষোদ্গার করা, তাদের যে ধর্মীয় যে বিশ্বাস, ধর্মীয় বোধ বা চেতনায় আঘাত করা, সেটা কখনো ধর্মীয় স্বাধীনতা হতে পারে না। তসলিমা নাসরিন,
তার সাহিত্যকৃতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে তিনি লিখুন, তার মতো করে লিখুন, তিনি যেখানে খুশি যান, কিন্তু সাম্প্রদায়িকতার প্রশ্নে, মৌলবাদের প্রশ্নে, যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, যে কোনো ধরনের মৌলবাদের বিরোধিতা তিনি করছেন কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। আপনাদের ধন্যবাদ আপনাদের বক্তব্যের জন্য। আমার সময় একদম শেষ। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও। বারবার আমরা এই প্রশ্নটা তুলবো। আমরা আসলে যুক্তির পক্ষে, আমরা গোটা বিষয়টাকে যুক্তির নিরিখে বুঝতে চাইবো। তসলিমা নাসরিন এখানে এসেছেন, স্বাগত, কিন্তু একই সাথে বলবো তসলিমা নাসরিন, আপনি অন্তত সাম্প্রদায়িকতার প্রশ্নে, মৌলবাদের প্রশ্নে, যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিন। আর যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে আপনি যদি অবস্থান নিতেন, তাহলে আজ আপনাকে যারা ঘাড়ে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে না, তারা হয়তো ঘাড়ে তুলতো না। এটাই আমাদের সংশয়ের সবচেয়ে বড় জায়গা।